গুড মর্নিং ফ্রম শিবসাগর। এখন সকাল 6টা, আর একটু তাড়াতাড়ি বেরোনোর টার্গেট করেছিলাম, বাট হোটেলের দরজা খোলা ছিল না বলে হোটেল বয়কে ডাকতে গিয়ে অনেকটা দেরি হলো। আমরা এখন শিবসাগরের লোকাল যে জায়গাগুলো রয়েছে সেইগুলো দেখে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ আমাদের মাজুলি যাওয়ার প্রোগ্রাম আছে। মাজুলির বোটের টিকিটও আমরা কেটে ফেলেছি। এই লজটাতে আমরা ছিলাম, সৌভাগ্য রেসিডেন্সি লজিং অ্যান্ড ফুডিং, নিচে ফার্নিচারের দোকান। আজকে সারাদিনই বৃষ্টির ফোরকাস্ট রয়েছে, অলরেডি টিপটাপ পড়ছে বৃষ্টি। চলো বেরোই। এখান থেকে এই ডান দিকে গেলে শিবসাগর স্টেশন। আমরা কালকে রাতে গেছিলাম। কালকে রাতে আমরা প্রথমে এইদিকেও এসেছিলাম, এইদিকে শিবসাগর ট্যাঙ্ক এবং বাকি শিবদোল, বিষ্ণুদোল ও দেবীদোল। আমাদের ডান দিকে যেটা দেখা যাচ্ছে বিশাল জলাশয়, এটা হচ্ছে শিবসাগর ট্যাঙ্ক। এটা ম্যানমেড একটা জলাশয়। শিবসাগর ট্যাঙ্ক বা শিবসাগর পুথুরি, যা বড় পুথুরি নামে পরিচিত, 1733 সালে রাজা শিবসিংহের প্রধান মহিষী বড় রাজা অম্বিকা খনন করেছিলেন। এই হ্রদের মোট আয়তন 257 একর এবং জলভাগের পরিমাণ 129 একর, গভীরতা প্রায় 27 ফুট। বলা হয় যে এই পুকুরের জলের স্তর সারা বছর অপরিবর্তিত থাকে। সকালবেলায় এখানে একটু ঘোরাফেরা, মর্নিং ওয়াক, হাঁটা চলা ইত্যাদির জন্য জায়গাটা খুব সুন্দর। সোজা নো এন্ট্রি। আমরা এখন ঢুকছি শিবদোল। এখানে পুজো হওয়ার সময় দেওয়া রয়েছে। শিখর স্থাপত্যশৈলীতে নির্মিত শিবদোল বা শিব মন্দিরের কেন্দ্রীয় টাওয়ারটি ভারতের সবচেয়ে উঁচু শিব মন্দিরের টাওয়ার বলে পরিচিত, যার উচ্চতা 104 ফুট। মন্দিরের ভিত্তির পরিধি প্রায় 195 ফুট। মন্দিরটি পাথর ও ইট দিয়ে তৈরি। গর্ভগৃহের ভেতরে শিবলিঙ্গটি উল্টোভাবে প্রতিষ্ঠিত। শিখরের ওপরে 8 ফুট উঁচু একটি 4 ধাপের মস্তক রয়েছে এবং চূড়ায় সোনার কলস শোভা পায়। মন্দিরের বাইরের দেওয়ালে দুর্গাদেবীর বিভিন্ন রূপের চমৎকার ভাস্কর্য খোদাই করা আছে। 16 হাত বিশিষ্ট দুর্গাদেবী মহিষাসুরকে বধ করছেন। এই দৃশ্যটি অহোম স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যা ব্রাহ্মণীয় হিন্দু সংস্কৃতি ও শাক্ত ধর্মের সমন্বয়কে প্রতিফলিত করে। একই কম্পাউন্ডের মধ্যে এদিকে আমরা শিবদোল, এখান দিয়ে আমরা এন্ট্রি নিলাম। এই একই কম্পাউন্ডের মধ্যে এদিকে এবার রয়েছে দেবীদোল। দেবীদোল বলতে অ্যাকচুয়ালি দুর্গাদেবীর মন্দির। এই পাশে আমরা যেটা এখন ঘুরে এলাম এটা হলো দেবীদোল, মাঝে শিবদোল, আর ওই পাশে দূরে রয়েছে বিষ্ণুদোল। আমরা এই সোজা থেকে এন্ট্রি নিয়েছি। একই কম্পাউন্ডের ভেতরে 3টে মন্দির, শিব, দুর্গা, বিষ্ণু। ভেতর দিয়ে পুরোটাই বেশ সুন্দর রাস্তা করা রয়েছে এক দোল থেকে আর এক দোল যাওয়ার। এবার যাচ্ছি আমরা বিষ্ণুদোল, শ্রী শ্রী বিষ্ণুদোল, অর্থাৎ বিষ্ণু মন্দির। মন্দিরগুলোর স্ট্রাকচার 3টেরই মোটামুটি একই। এ হচ্ছে বিষ্ণুদোল।
এটা হচ্ছে বিষ্ণুদৌল মন্দিরের ভেতরটা। মন্দিরের ভেতরে এখন বন্ধ এবং তালা বন্ধ, কাজেই ভেতরে কিছু দেখা যাবে না, বাইরে থেকেই আমরা দেখে ফিরছি। মন্দিরের চারপাশে রয়েছে ভগবানের বিভিন্ন অবতার, ওনাদের মূর্তি পাথরে খোদাই করা। তবে কালের নিয়মে তার অনেক কিছুই এখন ক্ষয়ে গেছে। যেটুকু এখনও বেঁচে আছে সেটুকু যাতে ঠিকঠাক থাকে, সেটাই এখন আমাদের কর্তব্য। শিব মন্দিরে পুজো হচ্ছে, প্রার্থনা সঙ্গীতটা এই সকালের এনভায়রনমেন্টে খুব ভালো লাগছে। সকালে হাঁটতে আসে তাদের জন্য খুবই ভালো। কোনো রকম আওয়াজ নেই, শুধুমাত্র পাখির আওয়াজ ছাড়া। পাশেই রয়েছে শিবসাগর ট্যাঙ্ক, বিশাল জলাশয়, সঙ্গে 3টে মন্দির। তো ওভারঅল যে এনভায়রনমেন্টটা খুব সুন্দর। আজকে আমাদের এই মাজুলি যাওয়ার বোট বুক করা রয়েছে, সেই জন্য একটু তাড়া রয়েছে, কারণ বোটের টাইমিংয়ের ব্যাপার আছে। আর অলরেডি টিকিট আমরা কেটে নিয়েছি, কারণ সেখানে বাইকের জন্য রিজার্ভেশন করতে হয়। তো যদি পরে না পাই, ওই জন্য আমরা টিকিট করে নিয়েছি। প্রতি বছর মহাশিবরাত্রিতে শিব মন্দিরে বিশাল মেলা বসে। বিষ্ণুদৌলে দোলযাত্রা এবং রথযাত্রা পালিত হয়, এবং প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে দেবীদোলে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে দুর্গাপুজো উদযাপিত হয়। বাদিকে শিবদোল, বিষ্ণুদোল, দেবীদোল দেখে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আসাম থাই মিউজিয়াম। যদিও মিউজিয়াম এখনও খোলেনি, তাও এই বাইরে থেকে একটু দেখে বেরিয়ে যাব, কারণ মিউজিয়াম খোলার টাইম অবধি আমাদের থাকা যাবে না। তো এই বাঁদিকে হচ্ছে আসাম থাই মিউজিয়াম, এখন বন্ধ, কাজেই এটা হচ্ছে আসাম থাই মিউজিয়াম। তো আনফর্চুনেটলি এটা খোলার টাইম অবধি আমরা থাকবো না বলে আর দেখতে পাবো না। আমরা ওখান থেকে এলাম, 3টে দোল এখান থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে শিবসাগর ট্যাঙ্ক, বিশাল বড় জলাশয়, নর্থ ইস্টের সব থেকে বড় জলাশয়, এবং এটা মানুষের তৈরি করা, ন্যাচারাল নয়। শিবসাগর টাউনের মধ্যে এই কটা কাছাকাছি, একটা আমরা কমপ্লিট করে এখন হোটেলে যাব। হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে এবার একবারে বেরিয়ে পড়ব মাজুলির বোট যেখান থেকে ছাড়ে সেই ফেরিঘাটে যাব, নিমাতি ঘাট। তো হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। রংঘর, গোলাঘর ইত্যাদি হয়ে আমরা মাজুলির দিকে যাব। আমরা পৌঁছে গেছি রংঘর। রংঘর হচ্ছে ভারতের বা সম্ভবত এশিয়ার প্রথম অ্যাম্পি থিয়েটার বা স্টেডিয়াম। তো এটা যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, তো সানরাইজ টু সানসেট এটা খোলা থাকে, এবং টিকিটও অনলাইনে এএসআইয়ের সাইট থেকেই করতে হয়। এখানটাতে মাঝখানে একটা গেট রয়েছে, টিকিট ঘরটা একটু এগিয়ে গিয়ে এপাশে। আমরা প্রথমে এই গেটে দাঁড়িয়েই ভাবছিলাম হয়তো বন্ধ রয়েছে। শিবসাগর শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত রংঘর, যার অর্থ বিনোদনের ঘর। এটি একটি দোতলা ভবন, যা একসময় অহোম রাজাদের রাজকীয় ক্রীড়া প্যাভিলিয়ন হিসেবে ব্যবহৃত হতো। এখানে রাজা ও অভিজাতরা মহিষের লড়াই সহ বিভিন্ন খেলা উপভোগ করতেন। এটি এশিয়ার প্রাচীনতম অ্যাম্পি থিয়েটারগুলোর মধ্যে একটি। প্রথমে স্বর্গদেও রুদ্রসিংহের আমলে এটি বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হয়েছিল। পরে 1744 থেকে 51 সালের দিকে স্বর্গদেও প্রমত্ত সিংহ এটি ইট দিয়ে পুনর্নির্মাণ করেন। রংঘরের ছাদটি উল্টানো অহোম রাজকীয় নৌকার মতো। বিভিন্ন সময়ে ভূকম্পন ও প্রাকৃতিক কারণে ঐতিহাসিক এই কাঠামোর দেওয়ালে অনেক ফাটল দেখা দিয়েছে। এদিক থেকে আমরা এন্ট্রি নিলাম, এটা সামনের দিকটা। তার পাশ দিয়ে এসে ওপরে ওঠারও জায়গা রয়েছে। তো আমরা একটু ওপরে ঘুরে আসি। হলো রংঘরের ওপরের তলা। একবার দেখি এখান থেকে বাইরে দেখতে কেমন লাগে।
দারুণ। পরবর্তী আমাদের গন্তব্য হচ্ছে গোলাঘাট। তার জন্য সুমন এখানে যিনি কাজ করছেন ওনাকে একটু ডিরেকশন জিজ্ঞেস করে নিল। ওনার কাছ থেকে ডিরেকশন জেনে নিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি তলাতল ঘর আর গোলাঘর। ডান দিকে তো আমরা এসে পৌঁছালাম তলাতল ঘর, দ্য কেরেঙ্ঘর অফ দ্য আহোম কিংস। সুমন টিকিট করছে, এখানে গাড়ি পার্ক করা হলো। ঢোকার মুখেই দুদিকে তিনটে করে কামান রয়েছে, এখানে তিনটে, ওইদিকে যে সেট করা রয়েছে ওখানে তিনটে। তলাতল ঘর 18 শতকের একটি রাজপ্রাসাদ এবং সামরিক ঘাঁটি, যা রংপুরে অবস্থিত। এটিও অহোম যুগের অন্যতম বড় স্থাপনা। এটি মূলত সেনাবাহিনীর ঘাঁটি হিসেবে তৈরি হয়েছিল। এতে 2টি গোপন সুড়ঙ্গ ও 3টি ভূগর্ভস্থ তলা ছিল। প্রাসাদটি মূলত ইটের তৈরি এবং এর নির্মাণে দেশীয় পদ্ধতি ব্যবহার হয়েছে। 7 তলা বিশিষ্ট এই প্রাসাদ, যার 4টি তলা মাটির ওপরে এবং 3টি ছিল মাটির নিচে। ব্রিটিশ আমলে ভূগর্ভস্থ তলাগুলো বন্ধ করে দেওয়া হয়। প্রাসাদের নিচতলাটি ঘোড়ার আস্তাবল, গুদামঘর এবং চাকরদের আবাসন হিসাবে ব্যবহৃত হতো। উপরের তলায় ছিল রাজকীয় কক্ষ। তবে কাঠের তৈরি এই স্থাপনা সময়ের আবর্তে ধ্বংস হয়ে গেছে। এদিক থেকে ওদিক যাওয়ার মতন নিচে আন্ডারপাস টাইপ করা রয়েছে। মাইন্ড ইউর হেড। বাবা
খকুয়াদল 1703 থেকে 4 সালের দিকে স্বর্গদেব রুদ্রসিংহ তার মাতা জয়মতী কুঁওরের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন। এর পরিধি প্রায় 90 ফুট এবং উচ্চতা 30 ফুট। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এটি জয়মতীর সমাধি বা মৈদাম। বলা হয় যে রুদ্রসিংহ তার মা সতী জয়মতীর স্মৃতিকে সম্মান জানানোর প্রচেষ্টায় এর ভেতরে একটি স্বর্ণের মূর্তি স্থাপন করেছিলেন। মিশরের পিরামিডের মতন দেখতে এই অষ্টভুজাকৃতির অন্যতম স্থাপনাটির চারপাশে রয়েছে 8টি অঙ্গশিখর এবং এর শীর্ষে ওঠার জন্য চারিদিকে সিঁড়ি রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি কেবল একটি স্মৃতিস্তম্ভ নয়, বরং অসমের গর্ব, ইতিহাস ও পরিচয়ের প্রতীকে পরিণত হয়েছে। এর ঐতিহাসিক গুরুত্ব রক্ষার জন্য যথাযথ রক্ষণাবেক্ষণ এবং যত্নের প্রয়োজন। এটাও একটা বিষ্ণু মন্দির, এই যে ওখানে লেখা রয়েছে বিষ্ণুদল। এবার ফাইনালি আমরা মাজুলি ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, নিমাতি ঘাট। এখান থেকে গুগল ম্যাপ দেখাচ্ছে 52 কিলোমিটার, 52। এখন বাজে 8:54। আমাদের ফেরির টাইম হচ্ছে 11:15, তাই তো? উই আর এক্সপেক্টিং কি আমরা হাতে সময় থাকতেই পৌঁছে যাব। এরপর আমরা এগিয়ে চললাম মাজুলি দ্বীপের উদ্দেশ্যে। পরের পর্বে আসছি মাজুলি দ্বীপের গল্প নিয়ে।